জুলাই সনদের দাবি আদায়ে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপির। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকে সচেতনভাবে এগুচ্ছে বিএনপি। গুলশানে চাঁদাবাজির মামলায় ৪ জন রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা। সংগঠনের নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থার আহ্বান। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ১৪৭ মৃত্যুর তথ্য দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। জোর করে আদায় করা হয় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি। প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনছে সরকার। মিলবে বছরে একটি করে। বাণিজ্য বান্ধব রুট পরিকল্পনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড সড়ক। কক্সবাজারের মেরিন ড্রাইভের ৩ কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন, বন্ধ যান চলাচল। লবণাক্ত পানিতে কৃষিজমি, ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা। ভোরের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আর সোমবারের মধ্যে জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন কমিশন সহসভাপতি। বলেন ২০টি বিষয়ের মধ্যে ১০টিতে একমত নেতারা। বৈঠকে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করায় একমত হলেও নিজেদের সুপারিশ তুলে ধরে বিএনপি, জামাত ও এনসিপি। ৩ দিন বিরতির পর রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে রাত ৮টা পর্যন্ত চলে আলোচনা। স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করায় একমত হলেও নিজেদের সুপারিশ তুলে ধরেন বিএনপি, জামায়াত ও এনসিপি। বেশ কয়েকটি বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। তাদের কার্যকরী কি হবে, দায়িত্ব কি হবে, কিভাবে সেই ফাংশনগুলো ডিসচার্জ করবে, তদন্ত কিভাবে হবে ইত্যাদি বিষয়গুলো আইনে নির্ধারিত হবে এবং তখন যেন তাদের প্রস্তাবিত এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে আজকে যত লম্বা আলোচনা হয়েছে, বেশিরভাগ সময় গিয়েছে প্রস্তাবটা ছিল অপূর্ণাঙ্গ, ইনকমপ্লিট। পরে একটা কম্প্রিহেন্সিভ প্রস্তাব সবার সাজেশন ইনক্লুড করে করেছে। দল, গোষ্ঠী বা কোনো কর্তৃপক্ষ কারো চাপে পরে যদি আইনানুগ সিদ্ধান্তের বাইরে গিয়ে পুলিশকে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে যাদের উপরে এই চাপটা প্রয়োগ করা হলো, সেই পুলিশ বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু এই কমিশনের কাছে এসে অভিযোগ করতে পারবেন। তবে রাষ্ট্র পরিচালনার ৪ মূলনীতি ও সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে পক্ষে বিপক্ষে মত দেয় রাজনৈতিক দলগুলো। পিআর পদ্ধতি হচ্ছে আগামীতে কালোবাজারি, হানাহানি, মারামারি, দুর্নীতিবাজদের জন্য একটা মোক্ষম হাতিয়ার। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আবারও চাই। এই ধরনের মূলনীতি প্রশ্নে ঐক্যমত্য হওয়া সম্ভব না, কারণ এই ব্যাপারে ডিসিশন নেবে জনগণ। আগামী ফেব্রুয়ারির এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো তার মনোনয়নের কমপক্ষে ১৫% প্রত্যক্ষভাবে নারীদেরকে আসনে মনোনয়ন দিতে পারে কিনা। ১৯তম দিনের আলোচনা শেষে কথা বলেন কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান ৪টি বিষয়ে আলোচনার মধ্যে ২ বিষয়ে একমত হয়েছে সবাই। যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে সংলাপ শেষ করতে চায় ঐকমত্য কমিশন। আজকের দিনে যে দুটো বিষয় ঐকমত্য হয়েছে, সেটাকে আমি বড় ধরনের অগ্রগতি মনে করি। গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা অবশ্যই ৩১ জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। সংলাপের ২০তম দিনে সোমবার রাষ্ট্রপতির ক্ষমতা ও সংরক্ষিত নারী আসনের বিষয়ে আলোচনা হবে। নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা থেকেই বিএনপি সচেতনভাবে এগুচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারে কথা বলেন তিনি। সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে ৩১ দফা প্রণয়নের কথা জানান মির্জা ফখরুল। এদিকে ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত।
রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের আয়োজন করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, যাতে অংশ নেন বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা। আলোচনা করেন উন্নয়ন প্রকল্প ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। নানান মাত্রা রূপ লাভ করেছে। যাতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের চাওয়ার প্রতি শ্রদ্ধাশীল বিএনপি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনার জন্য সচেতনভাবে বিএনপি এগোচ্ছে বলে জানান মির্জা ফখরুল। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ না করার পরামর্শ দেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে 2024 সালের আয় ব্যয়ের হিসাব দাখিল করে বিএনপি। ইসি সচিবের কাছে বার্ষিক আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত অডিট রিপোর্ট তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট অনুযায়ী অভ্যুত্থানের বছর দলটির আয় 15,65,84,842 টাকা, যার মধ্যে দলটি ব্যয় করেছে 4,80,04,820 টাকা। এ ব্যাপারে রিজভী আহমেদ জানান, সদস্য নবায়নের কারণে দলের আয় বৃদ্ধি পেয়েছে। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, এটা হচ্ছে আমাদের সোর্স। এ সময় তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করছে, যেগুলো অন্তর্বর্তী সরকারকে মোকাবিলার আহ্বান জানান রিজভী। তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের দাবিতে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মুজিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান প্রয়োজন। নেত্রকোনায় পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি। এরপর শেরপুরে পথসভায় দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন বন্ধ করে ক্ষমতা বন্টন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দেন তিনি। লক্ষ্য তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গঠন। জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রোববার দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৭তম দিনের কর্মসূচি শুরু হয় নেত্রকোনায়। দুপুরে পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা ফ্যাসিস্ট হয়ে ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চায় না। জুলাই সনদের দাবিতে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি, কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিকেলে পদযাত্রা পৌঁছায় শেরপুরে। সেখানে পথসভায় দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনীতিকে দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। আর নাহিদ ইসলাম দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন না করে ক্ষমতা বন্টন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দেন। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। এই দিল্লির থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা সোমবার জামালপুর ও ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নিব না। ওবায়দুল হক, সময় সংবাদ। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠন। রোববার রাতে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা এনসিপির নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। নেত্রকোনা এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় দেয়া বক্তব্যে 10 ট্রাক অস্ত্রের চালানের বিষয়ে লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, অস্ত্র হ্যান্ডেল করতে না পারলে তিনি অস্ত্র এনেছিলেন কেন?
গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 4 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কাজ বন্ধে কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছেন কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। সংগঠনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। গ্রেফতারের হুমকি দিয়ে গেল 17 ও 19 জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের কাছে 2 দফায় 90 লাখ টাকা দাবি। পুলিশের সহায়তায় শনিবার রাতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 5 জনকে। রোববার দুপুরে তাদের আদালতে তোলার সময় বিক্ষুব্ধ আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তোপের মুখে পড়েন আসামিরা। পরে শুনানি শেষে 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত। গ্রেফতার আমিনুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন। এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ঘটনায় শনিবার 5 জনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। রোববার সন্ধ্যায় শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিতের ঘোষণা দেন সভাপতি রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। রাজনৈতিক দলের ছত্রছায়ায় অনেকেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে অভিযোগ করে রিফাত রশিদ বলেন, সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ ঠেকাতে সব কমিটি স্থগিতের এই সিদ্ধান্ত। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারক ও বাহক হিসেবে থাকার জন্য, এই গণ অভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য, প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন, তাদেরকে আমরা একটা কথা বলতে চাই, এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না। সংগঠনের ব্যানার ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আপনারা আমাদেরকেও জানাবেন, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এবারে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। গত বছরের 28 জুলাই আন্দোলন ঘিরে সহিংসতায় 147 মৃত্যুর তথ্য দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যদিও গণমাধ্যমের হিসাবে এই সংখ্যা ছিল 2 শতাধিক। এদিন ডিবি কার্যালয় থেকে জোর করে আদায় করা ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয় নাহিদ ইসলামকে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মুক্ত থাকা কয়েকজন সমন্বয়ক। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে মায়াবুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। এক এক করে 5 সমন্বয়কের পর গত বছরের 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে খাওয়ার ছবি ফেসবুকে দেয়া পোস্টে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পরিকল্পনায় উদ্বেগ মুক্ত হয়েছে সমন্বয়করা। সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি
তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে জানান মুক্ত থাকা 3 সমন্বয়ক। সেই সঙ্গে সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়, সারা দেশে বিনা বিচারে হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তারা। ডিবিতে যখন ছিলাম বাধ্যতামূলক আমাদের একটা পড়া স্ক্রিপ্ট পড়ানো হয়, তখনই আমাদের মনে হয়েছিল এখান থেকে আমরা বের হই, এরপর আবার আমাদের সংগঠিত করে রাজপথে নামতে হবে। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যা সঠিক নয় বলেও জানান শিক্ষার্থীরা। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি, পুলিশ এগুলি ভেরিফাই করছে। 5 আগস্টে ক্ষুব্ধ ছাত্র জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের বিশ্বস্ত বাজার যুক্তরাষ্ট্র বিদায়ী অর্থ বছরে $8 বিলিয়ন পণ্য রফতানি শুল্ক চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাকে বৈচিত্র্য আনার চেষ্টায় ব্যবসায়ীরা। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 34 জন কাতরাচ্ছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সংকটাপন্ন 4 জন আছেন আইসিইউতে। তবে দগ্ধ 21 জনের অবস্থার উন্নতি হয়েছে। রোববার দুপুরে বার্ন ইনস্টিটিউটে পরিচালক ব্রিফিংয়ে এ তথ্য জানান। শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। একসময় হাজারো স্বপ্ন হাতছানি দিত যে ক্ষুদে শিক্ষার্থীদের, আজ তাদের সব স্বপ্ন যেন ফিকে হয়ে গেছে। এখন শুধু স্বাভাবিকভাবে বাঁচার আকুতি। নিজের মেয়েকে ধরবো সেটাও নিজের কাছে ভয় করতেছিল যে কোথায় ধরবো, ব্যথা পাবে কোথায়। আমার এই পাশে আয়মান, এই পাশে তাসমিয়া, দুইজনকে গাল দিয়ে ফু দিছি, যে বলে বাবা একটু বাতাস দেও, ও বলে আঙ্কেল একটু বাতাস দেও। 21 জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে এখনও অনেকেই কাতরাচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ভর্তি রোগীদের বিষয়ে করণীয় নির্ধারণে রবিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈঠক করেন বাংলাদেশ, চীন, ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা। পরে ব্রিফিংয়ে পরিচালক জানান, উদ্ধারকারী কাজী আমজাদ এবং কলেজের স্টাফ সবুজাকে রিলিজ দেওয়া হয়েছে। এখনো ভর্তি আছেন 34 জন, আর সংকটাপন্ন 4 জনকে রাখা হয়েছে আইসিইউতে। যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে। যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। ইনস্টিটিউট থেকে জানানো হয়, অবস্থার উন্নতি সাপেক্ষে পর্যায়ক্রমে আরও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। রোববার দিবাগত রাত 1:30টার পর মারা যায় 14 বছর বয়সী সাহিল ফারাবি আয়ান। বিমান বিধ্বস্তের ঘটনায় 40 ভাগ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল সে। এ নিয়ে শুধু বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়ালো 18তে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় 45 জন। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর তদন্ত সংস্থা। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের বিভিন্ন আলামত সংগ্রহ করে তারা। তদন্ত সংস্থা জানিয়েছে স্কুল ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে তাদের এই প্রয়াস। এদিকে এখনও দুঃসহ স্মৃতি তারা করছে শিক্ষার্থী ও অভিভাবকদের। মানসিক ট্রমা কাটাতে স্কুলের পক্ষ থেকে কাউন্সেলিং করানো হচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হায়দার আলী ভবনের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন অংশ। মেটাল ডিটেক্টরের মাধ্যমে টুকরোগুলো উদ্ধার করছেন বিমান বাহিনীর সদস্যরা।
রোববার সকালে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করেন বিমান বাহিনীর তদন্ত সংস্থার সদস্যরা। ক্ষত বিক্ষত শ্রেণীকক্ষ, দুর্ঘটনাস্থল সহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করেন তারা। পরে তা ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা কথা না বললেও জানানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভয়াবহ ঘটনার 6 দিন পার হলেও এখনো মানসিক ধকল কাটেনি শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্টদের। এদিন বিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন স্কুলের ওপর দিয়ে বিমান উড়ে গেলে এখন আতঙ্কে থাকেন তারা। ক্লাস শুরুর জন্য এখনো মানসিক প্রস্তুতি তৈরি হয়নি। বই পড়তেছিলাম তখন এই বিমানটা বিধ্বস্ত হয়েছে। যে বাবা মায়ের সন্তানরা মারা গেছে তাদের জন্যই আমরা অনেক শোকাহত। শব্দ পাইলেই ভয় লাগে যে কখন যেন আবার কি দুর্ঘটনা ঘটে। ছোট ছোট ভাই বোনরা, ফ্রেন্ডসরা যে মারা গেছে, সবাই অনেক অবস্থা খারাপ। এই নিয়ে আমরা অনেক কষ্টে আছি, মানে আমাদের বলার মতো, বোঝানোর মতো না। 2রা আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ভবনটি হস্তান্তরের পর এর ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। স্কুল কর্তৃপক্ষ খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরুর কথা জানালেও অভিভাবকদের প্রত্যাশা আরেকটু সময় নেওয়া হোক ক্লাস শুরুর বিষয়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে বাণিজ্য ঘাটতি কমাতে একযোগে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব উড়োজাহাজ কয়েক বছরে সরবরাহ করা হবে বাংলাদেশকে। শুধু বোয়িং নয়, অন্য কোম্পানি থেকেও উড়োজাহাজ কেনার ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য সচিব। তবে বাংলাদেশ বিমানের বহরের নতুন সংযোজন বাড়লেও লাভজনক করতে বাণিজ্যবান্ধব রুট পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় মার্কিন প্রশাসনের শুল্ক বাড়ানোর কঠোর সিদ্ধান্তে বাংলাদেশকেও ঢেলে সাজাতে হচ্ছে বাণিজ্য কূটকৌশল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটি থেকে এক লাফে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে বিমানগুলো কিনতে অর্ডার দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজন সাপেক্ষেই উড়োজাহাজ কিনতে হবে। চাপ থাকায় প্রতি বছর একটি করে বিমান সরবরাহ করতে পারবে বোয়িং। এক্ষেত্রে চাহিদা পূরণে এয়ারবাসের দ্বারস্থ হতে পারে সরকার। আমরা তো 25টার অর্ডার দিয়েছি, অন্য অনেক দেশ মিলে শত বোয়িংয়ের অর্ডার দিয়েছে। তারা কত বছরে এগুলো করবে? তা আমাদের হয়তো বছরে একটা ভাগে পড়বে। আমাদের তো দরকার, আমাদের ফ্ল্যাগ ক্যারিয়ার হলো বেশিরভাগ বোয়িং নির্ভর। পাশাপাশি অন্য সোর্স থেকে এয়ারবাস বা অন্য আমরা কিনবো না তা তো নয়। এদিকে প্রতিটি নতুন উড়োজাহাজ কেনা বা লিজ নেয়ার আগে কোন কোন রুটে পরিচালিত হবে তা নির্ধারণ করতে হয় এয়ারলাইন্সকে। এজন্য বাংলাদেশ থেকে আকাশ পথের 35% যাত্রী নিজেদের সেবা দেওয়ার লক্ষ্যে লাভজনক রুট পরিকল্পনা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ট্রেড ডেফিসিটটা ব্যালেন্স করতে হবে বাংলাদেশের স্বার্থে, যে বিমান যে ইয়েটা করছে, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট অপারেট করে, যেখানে বাঙালি আছে ওখানে যায় আসে। এখন বিমানের যে ফ্লিটে যে এয়ারক্রাফট গুলো আছে সেগুলোরই বোধহয় 68 to 70% ইউটিলাইজেশন। চিরকাল এভাবে এটা চলতে পারে না। আমাদের এখানে দেখতে হবে যে 34টা এয়ারলাইন আছে অপারেট করে, প্যাসেঞ্জার আছে বলেই এখান থেকে অপারেট করে। প্যাসেঞ্জারের আমার মনে হয় 30% যদি বিমান নিতে পারে তাহলেও বিমান 30টা পর্যন্ত এয়ারক্রাফট ইউটিলাইজ করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে স্বল্প সময়ের মধ্যে কয়েকটি বিমান সরবরাহ করার বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বোয়িংয়ের কাছ থেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি যুক্তরাষ্ট্রের মতো বিশ্বস্ত মার্কেট ধরে রাখতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে 2024-25 অর্থ বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে $20 বিলিয়ন বিপরীতে একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড $8 বিলিয়ন পণ্য রফতানি করেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
পাল্টা শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানামুখী আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। কারণ তৈরি পোশাক খাতের 40 বছরের বিশ্বস্ত বাজার এই মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতি অর্থ বছরে রেকর্ড প্রবৃদ্ধি হচ্ছে এই বাজারে। এরই মধ্যে 2024-25 অর্থ বছরে 10.79% প্রবৃদ্ধি হিসাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক, যা আগের অর্থ বছর ছিল 6.63 বিলিয়ন মার্কিন ডলার। গত 24-25 অর্থ বছরের মধ্যে কিন্তু প্রায় 13% মতো গ্রোথ ছিল ইউএস মার্কেটে, এবং আমরা অলমোস্ট 9 থেকে 10 বিলিয়ন ডলার আমরা ইউএস মার্কেটে এক্সপোর্ট করে থাকি। যে কোনো কিছুর বিনিময়ে মার্কেটটা ধরে রাখতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলোর 60 থেকে 70% আমেরিকান বায়ারদের উপর নির্ভরশীল। আর তাই ট্রাম্পের পাল্টা শুল্কের প্রস্তাব তাদের আগামীর রপ্তানি আয় ধরে রাখা নিয়ে ভাবিয়ে তুলছে। তবে সরকারের নেওয়া ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখছেন ব্যবসায়ীরা। আমাদের সরকার তো আমরা জানি কাজ করে যাচ্ছে, আমরা চাই আমাদের এমন একটা ট্যারিফ হোক যেটা আমাদের কম্পিটিটর দেশ যারা আছে ওদের আশেপাশে থাকুক, যেন আমরাও কম্পিটিশন করে টিকতে পারি সামনের দিন। গত 40 বছরের বেশি সময় ধরে নানা চড়াই উত্তায় পার হয়ে আসছে দেশের তৈরি পোশাক খাত। এখন যে সংকট চলছে তার থেকেও উত্তরণ ঘটবে এবং আগের মতোই এগিয়ে যাবে নতুন পুরাতন বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। এমনটি বলছেন বিজিএমইএ কর্মকর্তারা। সদ্য বিদেয়ী অর্থ বছরে ইউরোপ আমেরিকা ছাড়াও 3.68% প্রবৃদ্ধি হিসাবে যুক্তরাজ্যে 4.34 বিলিয়ন মার্কিন ডলার, 12% প্রবৃদ্ধি হিসাবে কানাডায় 1.30 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। এর বাইরে এশিয়ার দেশ জাপান, ভারত, চীন, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, মধ্যপ্রাচ্যের তুরস্ক, আরব আমিরাতের অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে 6.43 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ট্রেডিশনাল ইউরোপ আমেরিকা এই সমস্ত রাষ্ট্রগুলিতে যেহেতু আমাদের এখন নির্ভরতা এসে গেছে, সেই জন্য আমরা কিন্তু সবসময় এই চেষ্টায় আছি। আমরা যে চেষ্টা করছি না তা না। এদিকে বর্তমান সময়ের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি পোশাকে বৈচিত্র্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে চলছে কঠিন লড়াই। এখন আমরা যদি শুধুমাত্র পলিসিগত সাপোর্ট পাই, বিভিন্ন জায়গায় যে ওভারহেড কস্ট যেগুলো আছে সেগুলো যদি কাটছাট করতে পারি, আমরা কম্পিটিশনে কিন্তু আমরা অন্য দেশের সাথে আমাদের বিজনেস বৃদ্ধি করার মতো অপূর্ব সুযোগ আছে। 2024-25 অর্থ বছরে 8.84% প্রবৃদ্ধি হিসাবে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছরে ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধান করছে দুদক। এদিন হান্নান দম্পতির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 3 দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শেখ আব্দুল হান্নান 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকে অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের 25% অনিয়মের মাধ্যমে অন্তত 3,000 কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদক মহাপরিচালক জানান, সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে। এই বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। আরও অনেকগুলো অভিযোগ নিয়ে যথাসময়ে আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারবো।
এদিন ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হয়। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশি লেবেল আর নামি দামি ব্র্যান্ডের মতো আকর্ষণীয় মোড়ক ভালো করে খেয়াল না করলে চোখ এড়িয়ে যায় নামের বানানের কারসাজি। নেই বিএসটিআইয়ের অনুমোদন, তবুও পাইকারি থেকে খুচরা সব বাজারে দেদারসে চলছে এসব প্রসাধনী পণ্যের বেচাকেনা। যদিও বিক্রেতাদের দাবি বেশিরভাগই আমদানি করা চীনা পণ্য। বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না এসব পণ্যের বিক্রি। তাই আসল পণ্য কিনতে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। অন্তরা সেনের রিপোর্ট। ফাউন্ডেশন থেকে আইশ্যাডো, সিরাম থেকে সানস্ক্রিন, সাজসজ্জায় প্রয়োজনীয় প্রসাধনী পণ্যে ঠাসা পুরান ঢাকার চকবাজারের এসব দোকান। প্রথম দেখাতে মনে হবে নামি দামি কোনো ব্র্যান্ডের পণ্য এগুলো, তবে একটু খেয়াল করলেই ধরা পড়ে নামের বানানের কারসাজি। একটি বর্ণের হেরফের করে যেমন বানানো হয়েছে নতুন নাম, তেমনি ডিজাইনও করা হয়েছে প্রায় হুবহু বিদেশি ব্র্যান্ডের আদলে। আমার হাতে দুটি বিদেশি কোম্পানির লিপস্টিক রয়েছে। একটিতে আমদানিকারক প্রতিষ্ঠান, বাজারজাতকারী প্রতিষ্ঠান, মেয়াদ উত্তীর্ণের তারিখ সবই উল্লেখ রয়েছে, সঙ্গে বিএসটিআই এর সিলও দেওয়া আছে। কিন্তু আমার বাঁ হাতের লিপস্টিকে নেই এই ধরনের কোনো তথ্য। তবুও পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজার সহ বিভিন্ন মার্কেটে পাইকারি দরে বিক্রি হচ্ছে এসব প্রসাধনী। কসমেটিক প্রোডাক্টগুলো যা আছে এগুলো সব বাইরের থেকে চায়নায় ইম্পোর্ট করে, এই জন্য চায়না থেকেই আসে। তাদের দাবি সত্যতা যাচাইয়ে যেতে চাই মান নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা বিএসটিআই এ। পণ্যের গায়ে লেখা নাম অনুসন্ধান করে সংস্থাটি জানালো অনুমোদন নেই কোনোটিরই। মানহীন এসব পণ্যের বিক্রি বন্ধে গেল অর্থবছরে 62টি অভিযান চালিয়েছে তারা। এ সময় 67টি মামলা, সিলগালা করা হয়েছে 2টি প্রতিষ্ঠান। 50 লাখ টাকার বেশি মূল্যের নকল কসমেটিক্স পণ্যের বোতল ও লেবেল ধ্বংস করার পাশাপাশি আদায় করা হয়েছে 26 লাখ টাকার বেশি জরিমানা। তবে অসৎ ব্যবসায়ীদের নিত্য নতুন কৌশলের কাছে হার মানতে হচ্ছে বলে জানান বিএসটিআই এর পরিচালক। যারা ইম্পোর্ট করছে অথবা যারা অবৈধ উপায়ে নিয়ে আসছে তাদেরকে যদি আমরা ধরতে পারতাম, তাহলে তো এটা সম্পূর্ণ প্রোডাক্ট সিল করে ইভেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আমরা কঠোর ব্যবস্থা নিতে পারতাম। প্রবলেমটা হচ্ছে যে তারা যখন নিয়ে এসে এরা দোকানে দিয়ে দেয়। এসব নকল পণ্যের বাজার রোধে তৎপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। গেল জুন পর্যন্ত 1 বছরে প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্যে ভেজাল বিরোধী 744টি অভিযান করেছে সংস্থাটি। জরিমানা করেছে প্রায় 63 লাখ টাকা। ভেজালের অভিযোগ এসেছে 583টি, যার মধ্যে সমাধান হয়েছে 433টি। নকল পণ্য থেকে বাঁচতে প্রসাধনী কেনার ক্ষেত্রে ভোক্তাদের যাচাই বাছাই করার পরামর্শ সংস্থাটির মহাপরিচালকের। যিনি ক্রেতা, প্রথমত তার একটা দায়িত্ব আছে সব সময় বেছে যেটা বেস্ট ওয়ান সেটা ক্রয় করা। দীর্ঘমেয়াদী ক্ষতির দিক বিবেচনায় ভেজাল প্রসাধনী পণ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শহরের ফুটপাত যেন এখন পথচারীর নয়, বরং অন্য যে কোনো কিছুর জন্য বরাদ্দ। হাঁটার জায়গা খুঁজতে গিয়ে থেমে যেতে হয়, মোড় ঘুরতেই সামনে দোকান, পার্কিং বা নির্মাণ সামগ্রী। পরিকল্পনাবিদ বলছেন এই বিশৃঙ্খলার মূলেই রয়েছে সমন্বয়হীন নগর পরিকল্পনা। সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদের বদলে হকারদের পুনর্বাসন জোর দেওয়া হচ্ছে। আশরাফুল ইসলামের ক্যামেরায় তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদন। হকার, দোকান, গাড়ির পার্কিং, নার্সারি কিংবা নির্মাণ সামগ্রীর দখলে রাজধানীর বেশিরভাগ ফুটপাত। শুধু নেই পথচারীর হাঁটার জায়গা। ঢাকা শিশু হাসপাতালের সামনের ফুটপাত যেন এক বাজার। রোগীর সঙ্গে থাকা স্বজনেরা এখানে খুঁজে পান না হাঁটার জায়গা। মানুষ যে চলাফেরাই না করতে পারতো, ফুটপাতের দোকান ব্যবসা করার জন্য তাদের মার্কেট ভাড়া করুক। শহরের ফুটপাত আয় উপার্জনেরও জায়গা। মিরপুর 10 নম্বরে ফুটপাত ছাড়িয়ে সড়কেও ঠেকেছে হকারদের রাজত্ব। পথচারীরা বাধ্য হচ্ছেন ঝুঁকি নিয়ে রাস্তার মধ্য দিয়ে হাঁটতে। ফুটপাত তো নাই, ফুটপাতের পরে রাস্তারও অর্ধেক জায়গা নিয়েছে, মানে অভ্যস্ত হয়ে গেছি
অ্যাবনর্মালিটি বাংলাদেশে এখন নর্মালিটি হয়ে গেছে। হকারদের দাবি যথাযথ বিকল্প জায়গা না থাকায় ফুটপাতের বাইরে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। উচ্ছেদ করে উড়ায় আবার বসি। একদিকে জীবিকা নির্বাহের তাগিদ, অন্যদিকে চলাচলের অধিকার, এই দুয়ের টানাপোড়েনে প্রতিনিয়ত হোঁচট খায় শহর। ফুটপাত ব্যবস্থাপনায় নেই কোনো টেকসই সমাধান। হকাররা বলছেন এই ফুটপাতই তাদের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা। অন্যদিকে পথচারীরা বলছেন প্রতিদিন এই ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া যেন নাজেহাল হওয়ার এক অবধারিত অভিজ্ঞতা। নারীর জন্য দিনে দিনে অনিরাপদ হয়ে উঠছে ফুটপাত। প্রায় জুটছে অশালীন দৃষ্টি, কটু মন্তব্য, ইচ্ছাকৃত ধাক্কা বা গা ঘেঁষে চলা। একে তো ব্যাগ অনেক বেশি সাবধানে রাখতে হয়, বারবার চেক করতে হয়, একবার যাচ্ছে আবার আসছে, মানে সেম লোকটাই, কোনো কাজ নাই, শুধু শুধু মেয়েদের পেছনে ঘুরঘুর করতেছে। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও ফুটপাত ব্যবস্থাপনায় নেই টেকসই পরিকল্পনা। ঢাকা শহর তো আসলে সারা বাংলাদেশি সকল হকারকে অ্যাকোমোডেট বা ধারণ করতে পারবে না, তাহলে আমাদের সেই পরিকল্পনা দরকার যে কোথায় বসাবো, কোথায় বসাতে দিব না, এবং প্রশাসনকেও সর্বোচ্চভাবেই সেই ডিজাইন এবং প্ল্যানিং অনুযায়ী ফুটপাতকে বসানোর একটা নীতিমালা তৈরি করতে হবে। চলাচলের উপযোগী ফুটপাতের কোনো তথ্য দিতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে আমরা তাদেরকে উচ্ছেদ করব, তাদেরকে পুনর্বাসনের জন্য একটা লোকেশন দিয়ে দেব, অথবা তাদেরকে বলবো আপনারা যদি নতুন জায়গায় যেতে না চান, যেটা উত্তরাতে আমাদের প্রশাসক ব্যবস্থা করছেন, তাহলে তারা ভিতরের গিয়ে রাস্তায় যাতে গিয়ে আপাতত তারা বসে। যতদিন না ফুটপাতকে নাগরিকের চলাচলের অধিকার হিসেবে দেখা হবে, ততদিন শহরের হাঁটার পথও রয়ে যাবে সংকুচিত। পরিকল্পনা আর বাস্তবায়নের ব্যবধান কমবে কিভাবে, সেই প্রশ্নেরই উত্তর খুঁজে ফেরে নগরবাসী। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। 52 বাজার আর 53 গলির পুরান ঢাকার ঘিঞ্জি রাস্তাঘাট আর যানজটে ওষ্ঠাগত নগর জীবন। বছরের পর বছর একই চিত্র। অসহনীয় জ্যামের প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য, এমনকি রাজধানী ঢাকার অন্যতম প্রবেশপথ সদরঘাট লঞ্চ টার্মিনালেও পড়ছে এর বিরূপ প্রভাব। বিশ্লেষকদের মতে ট্রাফিক আইন মানতে বাধ্য করা, গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত স্থান এবং ফুটপাত দখলমুক্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে পুরান ঢাকায়। সালাউদ্দিন আহমেদ ও মোবারক হোসেন শুভর তোলা ছবিতে শাহিন আলমের রিপোর্ট। গাড়ির পেছনে গাড়ি, 30 সেকেন্ডের পথ চলতে আবার 5 মিনিটের দাড়ি। বলছি রাজধানীর পুরান ঢাকার কথা, যেখানে চলার গতি মন্থর। বাস, রিক্সা কিংবা মোটরসাইকেলে করে এক স্থান থেকে অন্য স্থানে যথাসময়ে পৌঁছানো এক বিস্ময়কর ব্যাপার বটে। একে তো সেখানকার সরু রাস্তা, তার সঙ্গে ফুটপাত দখল করে চলে হরেক রকমের ব্যবসা, আর এতে পথ চলতে ওষ্ঠাগত জনজীবন। পথচারীদের ভাষ্য, বহু বছরের চিত্র এটি। যানজটের ভোগান্তি এখানকার নিত্যসঙ্গী, যেন এসব বেহাল অবস্থা দেখার কেউ নেই। যেখানে 15 মিনিটের পথ সেখানে 2 ঘন্টাও লেগে যাচ্ছে, অনেক ভোগান্তি। 50 টাকা ভাড়া 100 টাকা নেয়। অটো রিক্সা বেড়ে যাওয়ার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে ট্রাফিক মেনটেন করে, যে ওনাদের একটু এই জায়গাটাতে একটু বেশি মনোযোগ দেওয়া উচিত। প্রতিদিনকার এমন অসহনীয় যানজটের প্রভাব পড়েছে লঞ্চের যাত্রীদেরও। স্টাফের বেতন দিতেই কষ্ট হয়, যে যাত্রী হয়। মানে আমাদের আগে পদ্মা সেতুর আগে যাত্রী চাপ ছিল অনেক, এখন যাত্রী বেশি গাড়িতে চলে যায়। 2.5 লাখ 3 লাখ করে 4 লাখ করে লস হয়। পরে মালিকরা প্রশাসন করে চালায়, বর্তমানে 2টা করে চালাইতেছে। আগের যে যাত্রী ছিল তার অর্ধেকও নাই, সব লঞ্চে যাইতে, মানে লঞ্চের যাত্রী সব গাড়িতে। পরিবহন বিশেষজ্ঞের মতে যত্রতত্র পার্কিং, ফুটপাত বেদখল এবং যাত্রী উঠানামার জন্য আলাদা টার্মিনাল করা না গেলে এই সমস্যা সমাধানের উত্তরণের কোনো উপায় নেই। হকার উচ্ছেদ করতে হবে এবং কোনোভাবে যাতে বাস এখানে দাঁড়াতে না পারে বা পার্কিং লোডিং আনলোডিং করতে না পারে, টার্মিনাল তৈরি করতে হবে, অথবা টার্মিনালে তাদের যেতে হবে, দূরে যেতে হবে। আদারওয়াইজ এই জায়গাতে দেখা যাচ্ছে যে আমাদের যানজটটা যখন তৈরি হয়, আপনি পদ্মা সেতু বা অন্যান্য যে আমাদের ফ্লাইওভারের সুফলটা আমরা পাবো না। ঢাকার চেম্বার অফ কমার্সের নেতাদের মতে যানজটের কারণে রাজধানীর পুরান ঢাকার বাণিজ্যিক এবং অর্থনৈতিক গুরুত্ব কমছে প্রতিনিয়ত। পাশাপাশি অসহনীয় এমন জ্যামের ফলে এখানকার ব্যবসা পরিচালনার খরচ বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণেরও বেশি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। নির্মাণের প্রায় 1 দশক পার হলেও অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে পিরোজপুরের একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি। কিছু জনবল নিয়োগ দিলেও তারা নিয়মিত অফিসে আসেন না। প্রাথমিক যেসব যন্ত্রপাতি রয়েছে তাও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, আবহাওয়া অফিস থাকলেও কোনো সেবা পান না তারা। তবে অভিযোগ স্বীকার করতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট।
পিরোজপুরের একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি দেখে মনে হবে একটি আবাসিক হোটেল। স্থানীয়দের অভিযোগ, অফিসের কর্মকর্তা কর্মচারী থাকলেও তারা নিয়মিত কেউই অফিসে আসেন না। অফিস কক্ষকে বানানো হয়েছে থাকা খাওয়ার ঘর, যন্ত্রপাতিও বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। 2012 সালে কেন্দ্রটির মূল ভবন নির্মাণ কাজ শেষ হয়, হস্তান্তর হয় 2016 সালে। জনবল নিয়োগ দেওয়া হয় 2018 সালে। নির্মাণের 5 বছর পর নিরাপত্তার জন্য আনসার নিয়োগ দেওয়া হলেও আর কোনো জনবল দেওয়া হয়নি। নামের মতো প্রথম শ্রেণীর অফিস, কিন্তু কাজে মিল নেই কোনো। বন্যার যে কোনো পরিস্থিতি আমাদের রিপোর্ট করার কথা, তো অফিসে লোকই থাকে না। এ জায়গায় তো আবহাওয়া অফিস আছে ঠিকই, কিন্তু আমরা এভাবে রৌদ্র না বৃষ্টি না বন্যা এভাবে কিছু আবহাওয়া আমরা পাই না। মাঝে মাঝে একজন ম্যাডাম আসে, আবার এসে চলে যায়। তবে সব অভিযোগ অস্বীকার করেন নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানান, জনবল নিয়োগ ও যন্ত্রপাতি পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সেবা যতটুকু করা আমরা করছি আর কি, কোনো সমস্যা নেই। যন্ত্রপাতিগুলো হয়তো ইমিডিয়েটলি অল্প দিনের ভিতরে পেয়ে যাব, এবং পাইলে তখন পুরোপুরি আমাদের যে সেবা সেটা আপনাদের দিতে পারবো। গণপূর্ত বিভাগ 90 লাখ টাকা ব্যয়ে নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি নির্মাণ করে। সময় সংবাদ, পিরোজপুর। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের দাবি জানিয়েছে ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীনস্থতা থেকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে বাদ দিতে হবে। এ সময় পরীক্ষায় বিলম্ব, শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে গবেষণাগারের যন্ত্রপাতি বৃদ্ধি, গবেষণা খাতে বাজেট বরাদ্দ সহ কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে 6 জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার কাছে সাক্ষাৎ করতে সচিবালয়ে যান। কারিগরি অধিদপ্তরের মধ্যে সেই ফ্যাসিস্টের দোসররা এখনো রয়েছে। তারা এখনো নতুন নতুন প্রস্তাবনা নিয়ে নতুন নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করতে চাচ্ছে। নতুন নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ মানে নতুন নতুন বাজেট, সরকারের টাকা মেরে দেওয়ার নতুন ধান্দা। দীর্ঘ এতদিন ধরে আন্দোলন, কারো কর্ণপাত হয় নাই। আমাদের বিশ্বাস ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমস্যাকে সমাধান করবে, কিন্তু যখন করে নাই, হয়তোবা সে জানে না। আমরা চাইলাম ভালো, কিন্তু আমরা পাইলাম হুমকি। আমাদের বলে তোমাদের ক্যাম্পাস ব্যান করে দেওয়া হবে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মাহদি ধ্রুব। রোজা, আপনাকে ধন্যবাদ। খুলনায় প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। রোববার সকালে শহরের প্রবেশদ্বার গল্লামারি এলাকায় এ অভিযান চালানো হয়। এখন পর্যন্ত নির্মাণাধীন সেতুর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত 48 থেকে 50টি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে 1.2 কিলোমিটার সড়কটিতে থাকা বাকি 122টি স্থাপনা সরানো হবে বলে জানায় সড়ক বিভাগ। নারায়ণগঞ্জে নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন 3টি ভবনের কাজ বন্ধ করে দিল রাজুক। দুপুরে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে শহরের আমলাপাড়া, দেওভোগ পাক্কা রোড ও দেওভোগ আখড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন 3টি ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি একটি বহুতল ভবনের বর্ধিত অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় রাজুক। এছাড়া 2টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়। দেখছেন ভোরের সময়। শিল্প উন্নয়নের সম্ভাবনা থাকলেও গ্যাস সুবিধা না থাকা ও অবকাঠামো সংকটে দক্ষিণাঞ্চলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। বরিশাল বিভাগের 6 জেলাতেই বিসিক নগরীর অনেক প্লট এখনো ফাঁকা। এতে ঘরে ঘরে বাড়ছে বেকারের সংখ্যা। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। বই হাতে ঘুরে বেড়ানো এই যুবকের নাম আব্দুর রাজ্জাক। 2021 সালে মাস্টার্স শেষ করেও 4 বছর ধরে খুঁজছেন চাকরি। কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে এখানে আমরা নিজেদের যোগ্যতা থাকার সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না। রাজ্জাকের মতো হাজারো যুবক চাকরির সন্ধানে বরিশাল ছেড়ে যাচ্ছেন রাজধানী ঢাকা বা চট্টগ্রামে। সামর্থ্য থাকলে অনেকে যাচ্ছেন বিদেশে। বিভাগীয় শহর বরিশালে চাকরির বাজার অন্য বিভাগীয় শহরের তুলনায় খুবই সীমিত। বরিশালে এমন কোনো ওয়ার্কিং প্লেস নাই যেখানে আসলে সাধারণ স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কোনো একটা চাকরি করবে। বরিশালে যদি গ্যাসের সুব্যবস্থা থাকতো তাহলে বরিশালে বিভিন্ন ধরনের শিল্প কারখানা এবং বিনিয়োগের জন্য
অনেক অনেক প্রতিষ্ঠান বরিশালে আসতো। পদ্মা সেতু চালুর পর শিল্প উন্নয়নের যে সম্ভাবনা বরিশাল বিভাগ জুড়ে তা ফিকে হয়ে আছে বলছেন ব্যবসায়ীরা। পাইপলাইনে গ্যাস সুবিধা না থাকা ও অবকাঠামো সংকটে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। লাকড়ি এবং সিলিন্ডার গ্যাস ইউজ করছি, যেটা আসলে প্রোডাকশন কস্ট বেশি। গ্যাস হইলে আমাদের প্রোডাকশন কস্ট কমতো, কর্মসংস্থান বাড়ানো যেত। যত দ্রুত সম্ভব বরিশালে গ্যাস আসুক। বরিশালে যদি গ্যাস আসে, বরিশাল শিল্পনগরীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত, কুয়াকাটাকে ঘিরে পটুয়াখালীতে শিল্প উন্নয়নের হাতছানি থাকলেও খোদ বেসিক নগরীতেই প্লট খালি। 102টি প্লটে মাত্র 43টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। গ্যাস লাইন না থাকায় গড়ে উঠছে না শিল্প কারখানা। ভোলার গ্যাস পাইপলাইনে সরবরাহের দাবি উদ্যোক্তাদের। গ্যাস লাইন আমরা পাইতাম, গ্যাসের মাধ্যমে আমরা উৎপাদনে আমাদের খরচ অনেক কম হইতো, কোম্পানি অনেক লাভবান হতো। ব্যবসা বাণিজ্য এবং নানা রকম ক্ষুদ্র শিল্পের প্রসারের কারণে একসময় দ্বিতীয় কলকাতা বলা হতো ঝালকাঠিকে। কিন্তু স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে ব্যবসা বাণিজ্য। ছোট ছোট শিল্পগুলো বড় তো দূরে থাক, গড়ে ওঠেনি মাঝারি শিল্প। প্লটগুলোতে শিল্প ইউনিট স্থাপিত হলে ব্যাপক লোকের কর্মসংস্থান হবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 1.5 লাখেরও বেশি বেকার রয়েছে, আর প্রত্যেক জেলায় বিসিকে রয়েছে ফাঁকা প্লট। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সামরিক বিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি হামলা। একদিনে নিহত হয়েছেন 63 জন ফিলিস্তিনি, যার মধ্যে 34 জনই ছিলেন ত্রাণ সংগ্রহের অপেক্ষায় থাকা মানুষ। একদিকে আকাশপথে গাজায় ত্রাণ পাঠিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে এই যুদ্ধবিরতি প্রক্রিয়ায় অগ্রগতির অভাবে দায়ী করছেন। গাজায় নেতানিয়াহু বাহিনীর বর্বরতা শেষ হবার নয়। স্থানীয় সময় রোববার উপত্যকাটির খান ইউনিস, বনি সুহেলা সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি, যাদের ভেতর বেশ কয়েকজন ছিলেন ত্রাণ সংগ্রহের অপেক্ষায় থাকা মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে গাজা শহরে অপুষ্টির মাত্রা। 5 বছরের নিচে প্রতি 5 জন শিশুর মধ্যে একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। শুধু জুন মাসের পর থেকেই এই সংখ্যা 3 গুণ বেড়েছে। সংস্থাটির মতে ত্রাণে ইচ্ছাকৃত বাধা ও বিলম্বই এই পরিস্থিতির জন্য দায়ী। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে এক বৈঠকে শুরুতে সাংবাদিকদের সঙ্গে গাজা ইস্যুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুদ্ধবিরতির প্রক্রিয়ায় অগ্রগতির অভাবের জন্য হামাসকেই দায়ী করেন তিনি। জানান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাস আরও কঠোর অবস্থান নিয়েছে। এদিকে গাজায় আকাশপথে ত্রাণ পাঠিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। রোববার 3 দফা এয়ারড্রপে 25 টন খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানো হয় বলে জানায় জর্ডানের সেনাবাহিনী। এই দিন হামাস নেতা খলিল আল হায়া এক বিবৃতিতে বলেন, অবরোধ ও অনাহার চলতে থাকলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ও ত্রাণ বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনা চান নিরীহ গাজাবাসী। চাপের মুখে ঘোষিত ইসরায়েলের সামরিক যুদ্ধবিরতিতে এরই মধ্যে আকাশপথে ত্রাণ পাঠানো শুরু হয়েছে। তবে অধিবাসীদের প্রধান দাবি, পূর্ণ যুদ্ধবিরতি ও নিরাপদ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে অবরুদ্ধ এই অঞ্চলটিতে। ক্ষুধা, অনিশ্চয়তা আর বোমার শব্দের মধ্যে প্রতিদিন বেঁচে থাকার লড়াই চলছে গাজাবাসীর। বেতলাহিয়ার উপকণ্ঠে দাঁড়িয়ে একদল মানুষ অপেক্ষা করছেন এক মুঠো খাদ্যের জন্য। তাদের দাবি, ত্রাণ যেন ন্যায্যভাবে সংঘর্ষহীন পরিবেশে বিতরণ করা হয়। সহায়তা পেলে তা যেন কেবল আকাশ থেকে না পড়ে, বরং সঠিক মানুষের হাতে পৌঁছায়। সাহায্য যৌক্তিকভাবে প্রবেশ করা উচিত। যখন সাহায্য আকাশপথে ফেলা হয় তখন তা আঘাত এবং ক্ষতির কারণ হয়। তারা রাস্তায় গণহত্যা ঘটায়। আমরা সকালে ঘুম থেকে উঠে সাহায্য পেতে চাই। আমাদের তা বৈধ উপায়ে কোনো প্রতিষ্ঠান, কোনো এনজিও, UNRWA থেকে পেতে হবে। রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার নির্দিষ্ট কিছু অংশে প্রতিদিন সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হবে। নতুন মানবিক করিডোরও ঘোষণা করা হয়েছে, যাতে জাতিসংঘের ত্রাণ কনভয় নিরাপদে চলাচল করতে পারে। ঘন বসতিপূর্ণ এলাকাগুলোর জন্য মানবিক বিরতির কথাও বলা হয়েছে, যদিও বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সাধারণ মানুষ। আমি সবার জন্য পূর্ণাঙ্গ
যুদ্ধবিরতি দাবি করছি, যাতে আমরা ধ্বংসের পর বেঁচে থাকতে পারি। আমার বাড়ি চলে গেছে, আমার ছেলেরা শহীদ হয়েছে, আমার জীবিকা চলে গেছে। আমি যুদ্ধবিরতি চাই, দ্রুত যুদ্ধবিরতি চাই। ইসরায়েলি বাহিনীর দাবি, শনিবার থেকে গাজায় আকাশপথে ত্রাণ ফেলা শুরু হয়েছে। পাশাপাশি আরও কিছু সহায়তা পাঠানোর পরিকল্পনার কথাও জানানো হয়। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধ না থামিয়ে শুধুমাত্র ত্রাণ সরবরাহ করে সংকট সমাধান সম্ভব নয়। এদিকে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল কাহেরা নিউজ জানায়, রাফা সীমান্ত দিয়ে ত্রাণবাহী কিছু ট্রাক গাজার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু চলমান অবরোধ আর নিরাপত্তা শঙ্কায় সরবরাহ প্রক্রিয়া এখনও ধীর। গাজার মানুষ এখন শুধুই খাবার নয়, স্থায়ী শান্তি ও মর্যাদাপূর্ণ জীবনের অপেক্ষায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমেই ধৈর্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলছেন, এখনও শান্তির আশায় কূটনীতি চালিয়ে যাচ্ছে ট্রাম্প। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারি যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শান্তি ফিরিয়ে আনার চেষ্টায় তিনি যে সরব তা জানান রুবিও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কিছু ভালো আলোচনা হলেও এর কোনো অগ্রগতি নেই। এমন অবস্থায় ক্রমেই হতাশ হচ্ছেন ট্রাম্প। ট্রাম্প তার পক্ষ থেকে সবকিছু করেছেন উল্লেখ করে রুবিও বলেন, তবে রাশিয়ার প্রতিক্রিয়া শুধুই সময়ক্ষেপণ। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মস্কোকে 50 দিনের সময়সীমা দেয়া হয়েছে। তা না হলে রাশিয়ান তেল কিনছে এমন দেশগুলোকে শতভাগ শাস্তিমূলক শুল্কের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি এসেছে হোয়াইট হাউস থেকে। তবে এই হুমকি যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এভাবে চাপ দিলে কিয়েভ যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা পাবে, শান্তির নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেন পেসকভ। চলতি সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন তৃতীয় দফার আলোচনায় আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মস্কো, যাতে আহত ও নিহতদের ফিরিয়ে আনা সম্ভব হয়। পাশাপাশি বন্দি বিনিময় ও মৃতদেহ ফেরতের প্রস্তাবও এসেছে ক্রেমলিনের পক্ষ থেকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। উত্তর কোরিয়ায় পালিত হয়েছে কোরিয়ান যুদ্ধের যুদ্ধবিরতি দিবস। স্থানীয় সময় শনিবার রাতে পিয়ংইয়ংয়ে আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে দিবসটি উদযাপন করে দেশটি। দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে থাকে উত্তর কোরিয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে উদযাপিত হয়েছে যুদ্ধবিরতির ৭২তম বার্ষিকী। এ সময় দলে দলে নৃত্য পরিবেশন করে উত্তর কোরিয়ার শিক্ষার্থীরা, আর আকাশ জুড়ে ঝলকে ওঠে আতশবাজির রঙিন উচ্ছ্বাস। 1953 সালের 27 জুলাই কোরিয়ান যুদ্ধের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যুদ্ধটি মূলত কোরীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়, যা 3 বছর ধরে চলে। দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে ঘোষণা করে উদযাপন করে আসছে উত্তর কোরিয়া। প্রতি বছর নানা আয়োজনের মাধ্যমে দেশটির সরকার জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ও নেতার প্রতি আনুগত্য জোরদার করার চেষ্টা করে থাকে। আয়োজনে অংশ নেয় কিছু বিদেশি দর্শকও, যারা অনুষ্ঠান দেখার পাশাপাশি মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। তবে এই দিনে দক্ষিণ কোরিয়ায় কোনো বড় আয়োজন দেখা যায়নি। যুদ্ধের দুই পক্ষ এখনও রাজনৈতিকভাবে বিভক্ত এবং ঐতিহাসিক ব্যাখ্যায় রয়েছে তীব্র মতপার্থক্য। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়লেও সুপার 4-এ কোয়ালিফাই করার ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে টাইগারদের ভাগ্য নির্ভর করবে উইকেটের আচরণ বোঝা আর কন্ডিশন বিবেচনা সেরা একাদশ নির্বাচনের উপর, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। লিটন কুমার দাসকে আরও বেশি সময় দেওয়ার পক্ষে সাবেক এই ক্রিকেটার। এশিয়া কাপের আগে দলে চান না কোনো পরিবর্তন। শঙ্কা ঠেলে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দেশপ্রেমের নানান সবক দিলেও অর্থের ঝনঝনানি একত্রিত করেছে ভারত পাকিস্তানকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে বরাবরের মতো একই গ্রুপে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, আর তা করতে গিয়ে বি গ্রুপ পরিণত হয়েছে গ্রুপ অফ ডেথে।
শ্রীলঙ্কা আফগানিস্তানের সঙ্গে হংকং, এমন কঠিন সমীকরণে বাংলাদেশের সম্ভাবনা কেমন? সাবেকদের মতে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বি গ্রুপে সবচেয়ে এগিয়ে টিম রেড অ্যান্ড গ্রিন। আফগানিস্তান বাংলাদেশ আপনার সেম স্ট্যান্ডার্ডে আছে এই মুহূর্তে, আর সব দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ, কারণ এই বাংলাদেশ মেন্টালি কিন্তু আপ, বিকজ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে, আপনার এখানে বাংলাদেশে পাকিস্তানের মতো দলকে কিন্তু হারিয়েছে। সো এই মোমেন্টাম যদি আমরা ধরে রাখতে পারি এবং অ্যাপ্রোচ যদি ভালো থাকে, আমরা সেন্সিবল ক্রিকেট খেললে আমরা ভালো করব। আর টি-20তে তো মানে ইউ নেভার নো কে ভালো খেলে, বাট তারপরও আমি মনে করি আমাদের স্থানটা ওদের এই 4টা টিমের মধ্যে বেস্ট। তবে এমন ভবিষ্যৎবাণীর সাথে শর্ত জুড়ে দিয়েছেন আকরাম খান। বাংলাদেশের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকাটা থাকবে অধিনায়কের। আরব আমিরাতের 2 ভিন্ন ভেন্যুর আচরণ বুঝতে হবে ভালোভাবে। কন্ডিশন আর উইকেট বিবেচনায় একাদশ নির্বাচনেও বাড়তি প্রত্যাশা লিটন কুমার দাসের কাছে। দুবাইতে যদি আমাদের খেলা হয়, সেখানে স্পিনিং আমাদের কাজে আসবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার কোন ধরনের উইকেটের আচরণটা আপনাকে খেলার আগে বুঝতে হবে, এবং কি প্লেয়ারটা হবে, কোন ধরনের প্লেয়ার আপনার ওখানে খেলানো উচিত, এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন লিটনের এত সব দায়িত্বের সাথে নজর দিতে হবে নিজের ফর্মের দিকেও। চলতি বছর 12 ইনিংস খেলে তার ব্যাটে 50 এসেছে একটি, গড় 23-এরও কম। সাবেক অধিনায়ক অবশ্য আস্থা রাখতে চাইছেন, এশিয়া কাপের আগে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন। টি-20তে আমি মনে করি লিটনের মতো প্লেয়ার যত তার উইকেটে যায়, সেটা কিন্তু দেশের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। সো ও মোটামুটি শ্রীলঙ্কায় ভালো ফর্মে ছিল না, তারপরে মনে করেন যে আপনার লেটে একটু আসছে, এখন ঢাকায়ও কিন্তু এই উইকেটে মোটামুটি ওকে ভালোই লেগেছে, বাট আপনার রান করতে পারেনি। সো আই এম শিওর যে সে শারজা এবং দুবাইতে ভালো করবে, যেহেতু ওর ইজ এ গুড প্লেয়ার। টানা 2 সিরিজ শেষে সপ্তাহ খানেকের বিশ্রামে আছে টিম বাংলাদেশ। এরপর শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশের টানা সিরিজ জয় এশিয়া কাপে সাহস যোগাবে দলকে। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে পরীক্ষা নিরীক্ষা করা উচিত হয়নি বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের তৈরি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে 3 ভেন্যুতে এবারে টি-20 NCL আয়োজন করা হবে বলেও জানায় নান্নু, যেখানে নির্বাচকরাও ভালো মানের ক্রিকেটার পেতে পারে বিশ্বাস সাবেক প্রধান নির্বাচকের। শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের টি-20 সিরিজ জয়ের পরিসংখ্যান ছিল হতাশাজনক। শেষ 4টি সিরিজের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছিল লাল সবুজ। তবে লঙ্কা জয়ের পর নতুন করে আশার আলো খুঁজে পেয়েছে টাইগাররা, কারণ আসন্ন টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ শ্রীলঙ্কা। তাই কন্ডিশন আর চেনা উইকেটে কিছুটা সুবিধা পেতেই পারে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস আরও মজবুত করেছে লিটন দাসের দল। তবে শেষ ম্যাচে একাদশে 5 পরিবর্তন এনে পরীক্ষা চালিয়ে বিতর্কের জন্ম দেয় টিম ম্যানেজমেন্ট, যার কড়া সমালোচনা করেছেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টানা সিরিজ জেতাকে ইতিবাচক হিসেবে দেখলেও বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলা উচিত বলে মনে করেন তিনি। অবশ্যই একটা বিরাট অ্যাচিভমেন্ট, এটা যে কোনো সিরিজ জেতা এটা টিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায়। তো ওটা এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে। তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে, কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করার, যে বিশ্বকাপের আগে ট্রু উইকেটে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়াটা উচিত হবে। শেষ 2 সিরিজে জয় পেলেও ক্রিকেটারদের পারফরমেন্সে ছিল ধারাবাহিকতার অভাব, বিশেষ করে ব্যাটিংয়ে। তাই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 NCL-এ নির্বাচকদের নজর রাখতে বললেন নান্নু। সেখানে অনেক ক্রিকেটার আলো ছড়াবে বিশ্বাস তার। অনেকগুলি প্লেয়ারের কিন্তু টি-20 ফরম্যাটের পারফরমেন্স আপ টু দ্য মার্ক, তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে, কারণ সেপ্টেম্বরের 2nd উইক থেকে টি-20 NCL-টা শুরু হবে। তো এই জায়গায় একটা সুযোগ আছে, এই খেলোয়াড়রা যারা কিছু ভালো পারফর্মার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে, যেহেতু 6 মাস হাতে পাবে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো আমার মনে হয় সিলেক্টরদের জন্য একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করেন। সেপ্টেম্বরের 2য় সপ্তাহে শুরু হবে এবারের NCL-এর আসর। এর আগে 1 ভেন্যুতে খেলা হলেও এবার 3 ভেন্যুতে হবে NCL-এর 2য় আসর। গতবার তো আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল, এবার আমরা 3টা ভেন্যু অলরেডি চুজ করা হয়েছে।
হচ্ছে গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে, তো সেই হিসাবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। আমার মনে হয় যে এটা কনফার্ম যে 3টা ভেন্যুতেই হবে এবার এনসিএ। আসন্ন টি-20 বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সাবেক এই নির্বাচকের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। করেছে বাফুফে। আসন্ন এশিয়ান কাপ ফুটসাল বাছাই সামনে রেখে নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি কোচ। বাস্তবতার নিরিখে বাছাই পর্ব ত্রাণও কঠিন হলেও এই ডিসিপ্লিনটি শুরু থেকেই বড় করে দেখছে বাফুফে। এজন্য ট্রায়াল থেকে পাওয়া ফুটবলার নিয়ে দ্রুত এই মিরপুর ইনডোর অথবা হ্যান্ডবল স্টেডিয়ামে ক্যাম্প শুরু করবেন ইরানিয়ান কোচ সাইদ খোদারামহি। ফুটবল বিশ্বে বেশ জনপ্রিয় ফুটসাল। দেরিতে হলেও ফুটবলের এই ডিসিপ্লিনের পেশাদারিত্বের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এজন্য প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি কোচ। এশিয়ান কাপ ফুটসালের মূল পর্বে জায়গা করতে 3 মাসের জন্য ইরানিয়ান কোচ সাইদ খোদারাহমিকে নিয়োগ দিয়েছে বাফুফে। সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বাছাই। জানিয়ে কোনো অলিক স্বপ্ন না দেখিয়ে বাস্তবতায় পা রাখতে চান ইরানিয়ান কোচ। বাংলাদেশ ফুটসাল ফর ফিউচার স্ট্রং ইন। আমি কোনো অবাস্তব স্বপ্ন দেখাবো না, তবে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে একটা সময় ভালো কিছু হবে। এজন্য পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি ফুটসালে বাংলাদেশের অবস্থান কোথায়, সুতরাং সে অনুযায়ী প্রত্যাশা রাখা উচিত হবে। বিকজ ফুটসাল ওয়ান বেবি। সত্যিকার অর্থেই ফুটসালের জন্য কোনো কাঠামো নেই বাংলাদেশে। ভরসা বলতে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম আর মিরপুর ইনডোর। ক্যাম্প পরিচালনার জন্য যে কোনো একটা বেছে নেবে বাফুফে। প্রতিবন্ধকতা থাকলেও সবার সহযোগিতায় এই ডিসিপ্লিনটি শুরু করাকেই বড় করে দেখছেন বাফুফে সভাপতি। ইরানের মতো দলের সাথে আমরা খেলতে যাচ্ছি, তাই প্রস্তুতির জন্য হয়তো একটা ইরানিয়ান কোচকে আমরা প্রথমে আনছি, যদি একটু সহযোগিতা আমরা সেই জায়গায় পাই। বাট দ্যাট ডাজ নট মিন যে আমরা লড়বো না। ফুটসল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের কোচ বলেছে আমরা সরকারের সাথে চেষ্টা করব, ফিফার সাথে চেষ্টা করব যৌথভাবে কাজ করে ফুটসল ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করার জন্য, যেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই। ফুটসালে পা রাখতে এরই মধ্যে ট্রায়ালের মাধ্যমে 53 জন ফুটবলার বাছাই করেছে বাফুফে। আরও কয়েকজন প্রবাসী রাডারে থাকলেও তাদের অধিকাংশেরই ইচ্ছা ফুটবলে। তাই আপাতত এই কয়েকজনকে নিয়েই মিশন শুরু করছে ফুটসাল কমিটি। প্রবাসীর কিছু যারা এসেছিলেন তাদের মধ্যে থেকেও কিছু একটা মিনি ট্রায়াল হয়েছিল, তো ওনারা আসলে ইকুইপড টু প্লে অন দ্য ফুটবল ফিল্ড। সো এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমাদের যারা আছে, যারা ধরেন দেশের বাইরে কিছু প্লেয়ার, ইউনিভার্সিটি লেভেলের কিছু প্লেয়ার যাদের মিনিমালিস্টিক ফুটসাল এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকেই 53তে আসা হয়েছে কোচ। এরপরে ফার্দার ট্রায়াল করে ওখান থেকে 24-এ আনবে, যেটা 19 আগস্ট আমাদেরকে এফসিতে লিস্ট দিতে হবে। ওখানে 3 জন। এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াড হবে 14 জনের। তার আগে প্রাথমিক ট্রায়াল থেকে দলে জায়গা করা ফুটবলারদের মধ্যে অনুষ্ঠিত হবে আরও একটা বাছাই। সেখান থেকে 24 জনকে বেছে নেবেন নতুন কোচ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদের দাবি আদায়ে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপির। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকে সচেতনভাবে এগোচ্ছে বিএনপি। গুলশানে চাঁদাবাজির মামলায় 4 জন রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা। সংগঠনের নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থার আহ্বান। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে 147 মৃত্যুর তথ্য দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। জোর করে আদায় করা হয় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি। প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কিনছে সরকার। মিলবে বছরে একটি করে। বাণিজ্য বান্ধব রুট পরিকল্পনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড সড়ক। কক্সবাজারের মেরিন ড্রাইভের 3 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন। বন্ধ যান চলাচল। লবণাক্ত পানিতে কৃষি জমি, ঘর বাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।